গত এপিসোডে আমরা দেখেছিলাম ডাক্তার আবরারকে, যে তার নিজের বন্ধুর ময়নাতদন্ত করতে গিয়ে আবিষ্কার করেছিল এক বীভৎস সত্য। ময়নাতদন্তের সেই টেবিলে সে শুধু তার বন্ধুর লাশকেই দেখেনি, দেখেছিল তার নিজের ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর খুনিকে। শেষে দেখা গেল আবরার নিজেই এখন সেই মর্গের লকার নম্বর 13-র অন্ধকার কুঠুরিতে বন্দী। কিন্তু গল্প কি সেখানেই শেষ? না, অভিশাপ কখনো শেষ হয় না, ওটা শুধু হাত বদল হয়। আজ আবরারের সেই ঘটনার ঠিক 7 দিন পার হয়েছে। মর্গের সেই গুমোট গন্ধটা এখনো যায়নি। হাসপাতালের রেকর্ড বলছে ডাক্তার আবরার হাসান নিখোঁজ। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো হদিশ পায়নি। কিন্তু মর্গের নতুন ইনচার্জ ডাক্তার সোহেল যখন আজ দায়িত্ব নিলেন, তার কেমন জানি একটা অস্বস্তি হতে লাগলো। সোহেল সাহেব খুব একটা ভূত প্রেতে বিশ্বাসী মানুষ নন, সায়েন্স আর যুক্তিতেই তার ভরসা। কিন্তু আজ ডিউটির প্রথম রাতেই তাকে একটা বিশেষ বডি হ্যান্ডেল করতে হচ্ছে। লাশটা আনা হয়েছে সদর রাস্তা থেকে, এক বৃদ্ধা মহিলার। ট্রাক দুর্ঘটনায় মাথাটা থেতলে গেছে। রাত 1:30। সোহেল সাহেব অ্যাপ্রন পরে মর্গে ঢুকলেন। লাইটটা জ্বালাতেই তার মনে হলো ঘরের কোনায় কেউ একজন দাঁড়িয়েছিল, যা আলো জ্বলার সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল। সোহেল সাহেব নিজের চশমাটা একবার মুছে নিলেন। ভ্রম, সবটাই চোখের ভ্রম, তিনি নিজেকে নিজে সান্ত্বনা দিলেন। রহিম আজ ডিউটিতে নেই। সেই পুরনো রহিম নয়, সে তো নিখোঁজ। এ হলো নতুন অ্যাসিস্ট্যান্ট কাশেম। কাশেম লাশটা ট্রলিতে করে নিয়ে এলো, লাশের ওপর সাদা চাদর ঢাকা। সোহেল সাহেব চাদরটা সরাতেই থমকে গেলেন। বৃদ্ধার লাশ হওয়ার কথা ছিল, কিন্তু এ কি? চাদরের নিচে শুয়ে আছে একজন মাঝবয়সী পুরুষ। তার কপালে একটা গভীর গর্ত, ঠিক যেন কাঁচের বোতলের আঘাত। মুখটা অবিকল ডাক্তার আবরারের মতো। সোহেল সাহেবের কপালে ঘাম জমতে শুরু করল। তিনি কাশেমকে ডাকলেন, কাশেম, এটা তো ফিমেল বডি হওয়ার কথা ছিল, তুমি কাকে নিয়ে এসেছো? কাশেম অবাক হয়ে লাশের দিকে তাকালো। স্যার, আপনি কি বলছেন? এ তো সেই বৃদ্ধাই, দেখুন গায়ের শাড়িটাও তো ছেঁড়া। সোহেল সাহেব আবার লাশের দিকে তাকালেন। চোখের পলক ফেলতেই দেখলেন, হ্যাঁ সত্যিই তো, ওটা একজন বৃদ্ধারই লাশ। তার মাথাটা থেতলে মিশে গেছে। আমার কি আজ মাথা কাজ করছে না? সোহেল সাহেব বিড়বিড় করলেন। তিনি ময়নাতদন্ত শুরু করার জন্য স্ক্যালপেলটা হাতে নিলেন, কিন্তু যেই তিনি ছুরিটা বৃদ্ধার পিঠের উপর রাখলেন, মর্গ নম্বর 13-র সেই লকারটা হঠাৎ সজোরে খুলে গেল। খটাস, একটা তীব্র শব্দে পুরো মর্গ কেঁপে উঠল। লকার নম্বর 13 থেকে কোনো লাশ বেরিয়ে এলো না, বরং সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো একটা কুচকুচে কালো তরল। সেই তরলটা তেলের মতো মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর সেখান থেকে শত শত কালো পোকা কিলবিল করে বেরিয়ে আসছে। কাশেম ভয়ে চিৎকার করে উঠল, স্যার, ওগুলো কি? লকারের ভেতর থেকে রক্ত বেরোচ্ছে কেন? সোহেল সাহেব দেখলেন সেই কালো তরলগুলো এখন ধীরে ধীরে জমাট বেঁধে একটা মানুষের আকার ধারণ করছে। অবয়বটা ঠিক ডাক্তার আবরারের মতো, কিন্তু তার কোনো চোখ নেই। চোখের জায়গায় দুটো গভীর গর্ত থেকে সেই কালো তরল চুঁইয়ে পড়ছে। সেই কালো ছায়াটা সোহেল সাহেবের দিকে হাত বাড়িয়ে দিল। তার কণ্ঠস্বর যেন মর্গের দেওয়ালগুলো থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। সোহেল, নতুন ছুরিটা কি খুব ধারালো? এসো, আমাকে আরেকবার কাটবে, এসো। সোহেল সাহেবের হাত থেকে ছুরিটা পড়ে গেল। তিনি দেখলেন টেবিলের ওপর থাকা সেই বৃদ্ধার লাশটা এখন ধীরে ধীরে উঠে বসছে। তার থেতলে যাওয়া মাথাটা থেকে মটমট করে হাড় জোড়া লাগার শব্দ হচ্ছে। বৃদ্ধা তার রক্তমাখা হাত দিয়ে সোহেল সাহেবের অ্যাপ্রনটা খপ করে চেপে ধরল। ডাক্তার সাহেব, আমার কলিজাটা তো বের করে নিলেন না, ওটা তো এখনো ধুকপুক করছে। পুরো মর্গের লাইটগুলো এখন লাল হয়ে গেছে। সোহেল সাহেব দরজার দিকে দৌড়াতে চাইলেন, কিন্তু দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইমন। তার হাতে সেই লকার নম্বর 13-র চাবি। সাইমন হাসছে, তার দাঁতগুলো এখন কুকুরের মতো লম্বা আর ধারালো। পালাচ্ছ কেন সোহেল? আবরার তো ভেতরে একলা বোর হচ্ছে, ওকে একটু সঙ্গ দাও।
সোহেল সাহেবের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মর্গের এসিটা চলের বদলে যেন এখন ভেতর থেকে গরম ভাপ বের করছে। দরজার সামনে সাইমন, আর পেছনে সেই থেতলে যাওয়া বৃদ্ধার লাশ, আর আবরারের সেই কালো ছায়া। সোহেল সাহেব বুঝতে পারছেন পালানোর সব পথ বন্ধ। সোহেল সাহেব দেয়ালে পিঠ ঠেকিয়ে কাঁপছেন। তার চোখের সামনে কাশেমের কি হলো তিনি বুঝতে পারছেন না। কাশেম যেন পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো একদম সাদা হয়ে গেছে। সে শুধু বিড়বিড় করে বলছে, স্যার ১৩ নম্বর লকারটা ডাকছে, স্যার ১৩ নম্বরটা ডাকছে। সাইমন দরজার সামনে থেকে এক কদম এগোলো। তার পায়ের চাপে মেঝেতে পড়ে থাকা সেই কালো তরলগুলো ছিটকে সোহেল সাহেবের মুখে এসে পড়ল। সেই তরলের স্পর্শে সোহেল সাহেবের মনে হলো তার চামড়া অ্যাসিড দিয়ে পুড়ছে। সোহেল সাহেব, সাইমন তার কর্কশ গলায় বলল, আপনি তো ফরেনসিক এক্সপার্ট। আপনি তো জানেন মৃত্যু মানেই সব শেষ নয়। মৃত্যু মানে কেবল একটা ঘরের দরজা বন্ধ করে অন্য ঘরে ঢোকা। আপনি কি দেখতে চান আমাদের ঘরটা কেমন? সাইমন হাত দিয়ে ইশারা করতেই ১৩ নম্বর লকার থেকে আরও অনেকগুলো হাত বেরিয়ে এলো। এই হাতগুলো মানুষের নয়, এগুলো অনেকটা লম্বা মাকড়সার পায়ের মতো, কিন্তু গায়ের চামড়া মানুষের লাশের মতো নীলচে। হাতগুলো মেঝেতে কিলবিল করতে করতে সোহেল সাহেবের দিকে আসতে শুরু করল। সোহেল সাহেব মরিয়া হয়ে পাশের একটা কেবিনেট থেকে এক বোতল ফরমেলিন তুলে নিলেন এবং সাইমনের দিকে ছুঁড়ে মারলেন। বোতলটা সাইমনের গায়ের ওপর ভেঙে পড়ল, কিন্তু তার কোনো বিকার নেই। সে যেন আরও আনন্দ পেল। ফরমেলিন দিয়ে কি মৃতকে আবার মারা যায় সোহেল? সাইমন হাসতে হাসতে বলল। ঠিক তখন টেবিলের উপর বসে থাকা সেই বৃদ্ধার লাশটা সোহেল সাহেবের হাতটা শক্ত করে ধরল। তার হাতের নখগুলো সোহেল সাহেবের মাংসের ভেতর দেবে যাচ্ছে। সোহেল সাহেব যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। তিনি দেখলেন বৃদ্ধার সেই থেতলে যাওয়া মুখের গর্ত থেকে শত শত কালো পোকা বেরিয়ে তার হাতের ওপর ছড়িয়ে পড়ছে। হঠাৎ মর্গের সেই লাল আলোটা নিভে গিয়ে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। অন্ধকারের ভেতর সোহেল সাহেব শুনতে পেলেন ডাক্তার আবরারের সেই ফিসফিসানি। সোহেল, ১৩ নম্বর লকারটা কিন্তু মোটেও ছোট নয়। ভেতরে অনেক জায়গা। সাইমন আছে, আমি আছি, রহিম আছে, আর এখন তোমার জন্যও জায়গা খালি হয়েছে। সোহেল সাহেব অনুভব করলেন কেউ একজন তাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার পা দুটো যেন মাটির গভীরে ঢুকে যাচ্ছে। তিনি হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করলেন, কিন্তু তার হাত লাগলো সেই চটচটে কালো তরলটার ওপর। বাঁচাও, কেউ আছো? সোহেল সাহেব শেষবারের মতো চিৎকার করলেন, কিন্তু তার চিৎকারের উত্তর এলো অদ্ভুতভাবে। পুরো মর্গের ফ্রিজারগুলো একসাথে খুলে গেল, আর সেই কয়েক ডজন ফ্রিজার থেকে একসাথে উত্তর এলো, এখানে কেউ নেই সোহেল, শুধু আমরা। হঠাৎ একটি জোরালো আলো সোহেল সাহেবের চোখের ওপর পড়ল। তিনি চোখ পিটপিট করে তাকালেন। দেখলেন তিনি হাসপাতালের করিডোরে বসে আছেন। সামনে দাঁড়িয়ে আছে একজন নার্স। ডক্টর সোহেল, আপনি এখানে বসে ঘুমোচ্ছেন? আপনার ডিউটি তো মর্গে শুরু হওয়ার কথা ছিল 10 মিনিট আগে। চাবিটা নিন। নার্স সোহেল সাহেবের হাতে একটা চাবি ধরিয়ে দিল। সোহেল সাহেব থরথর করে কাঁপছেন। তার হাতের দিকে তাকালেন, কোনো নখের দাগ নেই, তার জামায় কোনো পোকা নেই। তবে সব স্বপ্ন ছিল, তিনি বিড়বিড় করলেন। নার্স চলে যাওয়ার পর সোহেল সাহেব চাবিটার দিকে তাকালেন। চাবির রিংয়ের সাথে একটা পিতলের ট্যাগ লাগানো আছে। সেখানে খোদাই করে লেখা লকার নম্বর 13। আর তার কানের কাছে কেউ যেন খুব নিচু স্বরে বলে উঠল, স্বপ্ন নয় সোহেল, এটা কেবল শুরু। সোহেল সাহেব চাবিটা হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। করিডোরের এসির ঠান্ডা বাতাসটা এখন আর আরামদায়ক মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে কোনো কবরের ভেতর থেকে আসা হিমশীতল হাওয়া। সোহেল সাহেব নিজের কপালে হাত দিয়ে দেখলেন তিনি ঘামছেন। নার্স তো চলে গেছে, কিন্তু করিডোরের আলোগুলো কেন জানি এখন আগের চেয়েও বেশি মিটমিট করছে। তিনি চাবির রিংয়ে থাকা লকার নম্বর 13 ট্যাগটার দিকে অপলক তাকিয়ে রইলেন। আবরার যখন নিখোঁজ হয় তখন শোনা গিয়েছিল সে এই 13 নম্বর লকারটি নিয়েই বিড়বিড় করত। তিনি ধীর পায়ে মর্গের ভারী লোহার দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেন। চাবিটা তালার ছিদ্রে ঢোকাতেই মনে হলো ভেতর থেকে কেউ একজন তালাটা টেনে ধরল। সোহেল সাহেব জোরে মোচড় দিতেই দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ভেতরে অন্ধকার, শুধু এমার্জেন্সি লাইটের নীলচে আভাটা হালকা আলো ছড়াচ্ছে। সোহেল সাহেব ভেতরে ঢুকে মেইন সুইচটা অন করলেন।
বাতিগুলো জ্বলে উঠতেই তিনি দেখলেন মর্গটা একদম ফাঁকা। সেই বৃদ্ধার লাশ নেই, কাশেম নেই, সাইমনও নেই। কিন্তু বাতাসের সেই পচা গন্ধটা এখনো আছে, সেই 1000 বছরের পুরনো পচা মাংসের গন্ধ। সোহেল সাহেব নিজের টেবিলের কাছে গেলেন। ড্রয়ারটা খুলতেই দেখলেন সেখানে একটা পুরনো রেকর্ড বুক পড়ে আছে। ওটা আবরারের ডায়েরি। ডায়েরির পাতাগুলো উল্টাতেই তার রক্ত হিম হয়ে গেল। প্রতিটি পাতায় রক্ত দিয়ে আঁকা মানুষের শরীরের ব্যবচ্ছেদের ছবি, আর শেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা, সোহেল আসছে, 13 নম্বর লকারটা ওর জন্য সাজিয়ে রাখলাম। সোহেল সাহেবের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তারিখটা আজকের। আবরার নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর আজকের তারিখ দিয়ে এই লেখাটা কে লিখেছে? ঠিক তখনই মর্গের একদম পেছনের দিক থেকে একটা মৃদু শব্দ এলো, ঠক ঠক ঠক। মনে হচ্ছে কেউ লকারের ভেতর থেকে দরজায় টোকা দিচ্ছে। সোহেল সাহেব টর্চটা জ্বালিয়ে পেছনের লকারগুলোর দিকে এগোতে লাগলেন। 1, 2, 3, 10, 11, 12, 13 নম্বর লকারটা সামান্য ফাঁকা হয়ে আছে। ভেতর থেকে সেই কুচকুচে কালো তরলটা টপ টপ করে পড়ছে মেঝেতে। কে ওখানে? সোহেল সাহেব কাঁপা কাঁপা গলায় ডাকলেন। লকারটা ধীরে ধীরে পুরোপুরি খুলে গেল। ভেতর থেকে কোনো মানুষ বেরিয়ে এলো না, বেরিয়ে এলো এক দলা কালো ধোঁয়া। সেই ধোঁয়াটা রুমের সিলিংয়ে গিয়ে জমাট বাঁধতে শুরু করলো, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ডাক্তার আবরারের মুখটা ধীরে ধীরে ফুটে উঠল। সোহেল, চাবিটা দিয়েছিস কেন? ওটা তো তোর ফেরার পথ ছিল। এখন তো তুই আমার সাথে ভেতরে যাবি। হঠাৎ সোহেল সাহেব অনুভব করলেন তার পা দুটো মেঝেতে আটকে গেছে। সেই কালো তরলগুলো এখন তার সুটো বেয়ে ওপরের দিকে উঠছে। ওগুলো তরল নয়, ওগুলো জীবন্ত ছোট ছোট সুরের মতো, যা তার শরীরের মাংস কামড়ে ধরছে। সোহেল সাহেব চিৎকার করে পাশে ট্রলিটা ধরার চেষ্টা করলেন, কিন্তু ট্রলিটা নিজেই নড়তে শুরু করলো। ট্রলির ওপর রাখা সাদা চাদরটা হঠাৎ বাতাসে উড়তে শুরু করলো এবং সোহেল সাহেবের মুখটা চেপে ধরল। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। চাদরের ভেতরে থাকা সেই অদৃশ্য শক্তিটা তার গলার টুটি চেপে ধরেছে। তিনি দেখলেন 13 নম্বর লকারটা এখন একটা বিশাল হাঁ করা মুখের মতো বড় হয়ে যাচ্ছে। ঠিক তখনই মর্গের টেলিফোনটা বেজে উঠল, ক্রিং ক্রিং। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ফোনের আওয়াজটা সোহেল সাহেবের কানে যেন তলোয়ারের মতো বিঁধল। তিনি শেষ শক্তিতে চাদরটা সরিয়ে ফোনের দিকে হাত বাড়ালেন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা নারী কণ্ঠ শুনতে পেলেন। হ্যালো, ডক্টর সোহেল, আমি অপারেশন থিয়েটার থেকে নার্স সুমি বলছি। আপনি কি নিচে আসবেন? এখানে একজন পেশেন্টের ডেথ ডিক্লেয়ার করার দরকার। পেশেন্টের নাম সাইমন হক। সোহেল সাহেব স্তব্ধ হয়ে গেলেন। সাইমন তো 3 দিন আগেই মারা গেছে। তবে কি এখনও সে বেঁচে ছিল, নাকি কাল রাত থেকে যা ঘটছে তার কোনো শেষ নেই? ফোনটা হাত থেকে পড়ে গেল। সোহেল সাহেব দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে সাইমন। তবে এবার সে একা নয়, সাইমনের পাশে দাঁড়িয়ে আছে স্বয়ং ডাক্তার আবরার আর সেই বৃদ্ধা। তাদের সবার হাতে একটি করে ময়না তদন্তের বড় ছুরি। দেরি করিস না সোহেল, নিচে সাইমন মারা গেছে, কিন্তু ওপরে সোহেলকে তো মরতে হবে। তারা 3 জন সোহেল সাহেবের দিকে একযোগে ঝাঁপিয়ে পড়ল। 3টি ছায়া যখন সোহেল সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়ল, ঠিক সেই মুহূর্তে মর্গের সমস্ত কাঁচের জানালাগুলো একসাথে প্রচণ্ড শব্দে চুরমার হয়ে গেল। বাইরের ঝড়ো বাতাস আর বৃষ্টির ঝাপটা ভেতরে আছড়ি পড়ল, কিন্তু সেই বাতাসে কোনো সজীবতা ছিল না, ছিল কেবল শ্মশানের পোড়া গন্ধ। সোহেল সাহেব নিজেকে বাঁচানোর জন্য 2 হাত দিয়ে মুখ ঢাকলেন, কিন্তু কোনো আঘাত এলো না। তিনি ধীরে ধীরে চোখ মেললেন। দেখলেন আবরার, সাইমন আর সেই বৃদ্ধা উধাও। মর্গটা এখন বিধ্বস্ত, চারিদিকে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। টেলিফোনটা তখনও রিসিভার থেকে ঝুলে আছে। সেখান থেকে কেবল একটা যান্ত্রিক স্থির শব্দ, স্ট্যাটিক নয়েজ আসছে। সোহেল সাহেব টলতে টলতে উঠে দাঁড়ালেন। তার সারা শরীর কাঁপছে। তিনি দেখলেন তার হাতের সেই চাবিটা, 13 নম্বর লকারের চাবি, এখন তপ্ত কয়লার মতো লাল হয়ে আছে। ওটা ছুঁতেই তার হাতের তালু উড়ে গেল। আমি এখান থেকে বের হব, আমাকে যেতেই হবে। সোহেল সাহেব পাগলের মতো দরজার দিকে দৌড় দিলেন।
কিন্তু করিডোরে পা রাখতেই তিনি থমকে গেলেন। করিডোরটা আর আগের মতো নেই। দেওয়ালগুলো এখন মাংসে তৈরি বলে মনে হচ্ছে পুরো হাসপাতালটা একটা জীবন্ত দানবের পাকস্থলীর ভেতর ঢুকে গেছে। দেওয়ালগুলো ছন্দে ছন্দে নড়ছে, যেন কেউ শ্বাস নিচ্ছে। তিনি লিফটের দিকে না গিয়ে সিঁড়ির দিকে ছুটলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে তিনি দেখলেন প্রতিটা তলায় সিঁড়ির ল্যান্ডিংয়ে আবরার দাঁড়িয়ে আছে। সে স্থির, নড়ছে না, শুধু তার হাতটা ইশারা করে নিচের দিকে দেখাচ্ছে। সোহেল সাহেব নিচ তলায় পৌঁছালেন। সামনেই ইমার্জেন্সি গেট, কিন্তু গেটের সামনে কাউকে শুইয়ে রাখা হয়েছে, একটা স্ট্রেচার। সোহেল সাহেব কাছে যেতেই দেখলেন স্ট্রেচারে কেউ নেই, শুধু এক স্তূপ রক্তমাখা ব্যান্ডেজ। হঠাৎ ব্যান্ডেজগুলো নিজে নিজেই নড়তে শুরু করলো। সেগুলো জোড়া লেগে একটা মানুষের অবয়ব তৈরি করল। ডক্টর সোহেল, ময়না তদন্তের রিপোর্টটা সই করে যান। সেই ব্যান্ডেজ মোড়ানো অবয়বটা থেকে ফিসফিসানি এলো। সোহেল সাহেব কোনো দিকে না তাকিয়ে হাসপাতালের মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। তিনি ভিজতে ভিজতে পার্কিং লটের দিকে দৌড়ালেন। তার নিজের গাড়িটার কাছে গিয়ে পকেট থেকে চাবি বের করতে চাইলেন, কিন্তু পকেটে হাত দিতেই তার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। তার পকেটে গাড়ির চাবি নেই, সেখানে কেবল একটিই চাবি, সেই লকার নাম্বার 13-র তপ্ত চাবিটা। হঠাৎ তার গাড়ির ভেতর থেকে কেউ একজন হর্ন দিল। সোহেল সাহেব ভয়ে ভয়ে গাড়ির কাঁচের দিকে তাকালেন। ড্রাইভিং সিটে কেউ বসে আছে, কাঁচটা বাষ্পে ঘোলা হয়ে আছে। ভেতরে থাকা মানুষটা কাঁচের ওপর হাত দিয়ে বাষ্প মুছল। ভেতরে বসে আছে ডক্টর আবরার। সে সোহেলের দিকে তাকিয়ে একটি বীভৎস হাসি দিল এবং তার হাত দিয়ে নিজের গলার চামড়াটা টেনে ছিঁড়ে ফেলল। চামড়া ছেঁড়ার শব্দটা সোহেল সাহেবের কানে চাবুকের মতো লাগল। গাড়ি চালাবি সোহেল, আয়, আজ আমরা নরকের দিকে লং ড্রাইভে যাব। সোহেল সাহেব চিৎকার করে পেছাতে লাগলেন। ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত তাকে জড়িয়ে ধরল। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন নার্স সুমি, কিন্তু সুমির চেহারা এখন আর মানুষের মতো নেই। তার গালের মাংস ঝুলে পড়েছে আর মুখ থেকে পোকা বেরোচ্ছে। ডক্টর সাহেব, আপনি তো ওপরে এলেন না, তাই আমি নিচে চলে এলাম। সুমি তার পচনদরা দাঁত বের করে হাসল। সুমি সোহেল সাহেবকে টেনে হিঁচড়ে আবার হাসপাতালের ভেতরে নিয়ে যেতে লাগল। সোহেল সাহেব নখ দিয়ে মাটি আঁকড়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু বৃষ্টির পানিতে মাটি পিচ্ছিল। তিনি দেখলেন হাসপাতালের জানালাগুলোতে শত শত মৃত আত্মা দাঁড়িয়ে তার এই করুণ দশা দেখছে আর তালি বাজাচ্ছে। সুমি আর সেই অদৃশ্য শক্তি সোহেল সাহেবকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে হাসপাতালের করিডোর দিয়ে। সোহেল সাহেবের নখ মাটিতে ঘষা লেগে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেই আর্তনাদ শোনার মতো কেউ নেই। হাসপাতালের দেওয়ালগুলো এখন যেন আঠালো কোনো তরলে ভিজে উঠেছে। করিডোরের আলোগুলো এখন পুরোপুরি নিভে গেছে। শুধু সুমির চোখের মণি দুটো থেকে একটা ঘোলাটে হলুদ আলো বের হচ্ছে। সোহেল সাহেব নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে লাথি মারছেন, কিন্তু সুমির হাতগুলো যেন লোহার সাঁড়াশির মতো তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। ছেড়ে দাও আমাকে, আমি তোমাদের কি ক্ষতি করেছি? সোহেল সাহেব কাঁদতে কাঁদতে বললেন। সুমি থেমে গেল। সে সোহেল সাহেবের মুখের একদম কাছে নিজের বিকৃত মুখটা নিয়ে এলো। ক্ষতি? আপনি তো কেবল শুরু করেছেন ডাক্তার সাহেব। আপনি কি জানেন না, এই হাসপাতালের মর্গের যারাই পা রাখে তাদের প্রত্যেকের ভেতরে একটা শয়তান লুকিয়ে থাকে? আপনি কি ভেবেছেন আপনার অতীত খুব পরিষ্কার? সোহেল সাহেবের বুক ধরফর করতে লাগল। তার স্মৃতিতে হঠাৎ একটা পুরনো ঘটনা ভেসে উঠল। 5 বছর আগে এক ছোট অপারেশন, সামান্য একটা ভুল, আর তারপর সেই রোগীর মৃত্যু গোপন করার জন্য রেকর্ড পুড়িয়ে ফেলা। তিনি কি সেই পাপের শাস্তি পাচ্ছেন? সুমি আবার তাকে টেনে নিয়ে লিফটের সামনে দাঁড় করালো। লিফটের দরজাটা আপনা আপনি খুলে গেল, কিন্তু লিফটের ভেতরে মেঝে নেই, আছে কেবল এক অগাধ অন্ধকার গহ্বর। চলুন ডক্টর, নিচে যাওয়া যাক। 13 নম্বর লকার আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে।
সুমি সোহেল সাহেবকে নিয়ে সেই অন্ধকারের ভেতরে ঝাঁপ দিল, কিন্তু তারা নিচে পড়ল না, বরং শূন্যে ভাসতে লাগল। সোহেল সাহেব দেখলেন লিফটের চারদিকের দেওয়ালে হাজার হাজার মানুষের কাটা হাত পা নড়ছে। হঠাৎ তারা আছড়ে পড়লেন সেই পরিচিত মর্গের মেঝেতে। মর্গটা এখন আর বিধ্বস্ত নেই, সব কিছু একদম পরিপাটি, কিন্তু রুমের মাঝখানে এখন একটা নয়, দুটো ময়নাতদন্তের টেবিল রাখা। একটি টেবিলে শুয়ে আছে ডাক্তার আবরার, তার বুকটা চেরা, কিন্তু সে কথা বলছে। আসলে সোহেল অনেক দেরি করে ফেললে। সুমি, ওকে ওর জায়গায় শুইয়ে দাও। সুমি সোহেল সাহেবকে অন্য টেবিলটিতে সজোরে আছড়ে দিল। অদৃশ্য কিছু শেকল এসে সোহেল সাহেবের হাত পা টেবিলের সাথে বেঁধে ফেলল। সোহেল সাহেব দেখলেন সিলিং থেকে বড় বড় কয়েকটা সার্চ লাইট জ্বলে উঠল, যা সরাসরি তার চোখের ওপর পড়ছে। আবরার তার টেবিল থেকে উঠে দাঁড়ালো, তার হাতে এখন একটা বিশাল করাত। সোহেল, তুমি তো জানতে চেয়েছিলে ১৩ নম্বর লকারের রহস্য কি? ওই লকারটা আসলে কোনো জায়গা নয়, ওটা একটা নরক। যারা নিজেদের ভুল স্বীকার করে না, ১৩ নম্বর লকার তাদের শরীর থেকে সেই পাপগুলোকে কেটে আলাদা করে। আবরার করাতটা চালু করলো, একটা বিকট ঘর ঘর শব্দে পুরো মর্গটা কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মর্গের কোনায় থাকা সেই অজ্ঞাত বৃদ্ধাটি এগিয়ে এলো। সে সোহেল সাহেবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাঁচতে চাও ডাক্তার, তবে স্বীকার করো ৫ বছর আগে সেই মেয়েটির সাথে তুমি কি করেছিলে? সোহেল সাহেবের চোখের সামনে সেই মৃত মেয়েটির মুখ ভেসে উঠল। তিনি চিৎকার করে বললেন, হ্যাঁ, আমি ভুল করেছিলাম, আমিই ওকে মেরেছিলাম, আমাকে মাফ করে দাও। মুহূর্তের মধ্যে সব চুপচাপ হয়ে গেল, করাতের শব্দ থেমে গেল। আবরার আর সুমি মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ ১৩ নম্বর লকারের ভেতর থেকে একটা খুব ধীর কণ্ঠস্বর এলো, স্বীকারোক্তি গৃহীত হলো, কিন্তু মুক্তি তো এত সহজ নয়। লকারটি পুরোপুরি খুলে গেল। ভেতর থেকে বের হয়ে এলো একটি ছোট্ট শিশু। শিশুটির শরীরটা একদম স্বচ্ছ, কিন্তু তার কলিজার জায়গায় একটা বড় গর্ত। সে সোহেল সাহেবের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। সেই স্বচ্ছ দেহের শিশুটি যখন সোহেল সাহেবের দিকে হাত বাড়িয়ে দিল, মর্গের তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি কমে গেল। শিশুটির হাতের ছোঁয়া সোহেল সাহেবের কপালে লাগতেই তার মনে হলো কোনো বরফ শীতল সূঁচ তার মগজের ভেতরে ঢুকে যাচ্ছে। শিশুটির স্বচ্ছ বুক থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। তার সেই শূন্য চোখের কোটর দিয়ে যখন সে সোহেল সাহেবের দিকে তাকালো, সোহেল সাহেব অনুভব করলেন তার শরীরের হাড়গুলো একে একে আলগা হয়ে যাচ্ছে। বাবা, তুমি বলেছিলে আমি ঠিক হয়ে যাব, শিশুটি খুব ধীর স্বরে বলল। সোহেল সাহেবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মিমি, তুমি, কিন্তু আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। আবরার অট্টহাসিতে ফেটে পড়ল। বাঁচাতে চেয়েছিলে নাকি নিজের কেরিয়ার বাঁচাতে চেয়েছিলে সোহেল? অপারেশন থিয়েটারে যখন তোমার হাত কাঁপছিল, যখন ভুল ইঞ্জেকশনটা দিয়েছিলে, তখন তুমি ডাক্তার ছিলে না, ছিলে এক ভীতু খুনি। সোহেল সাহেব এখন ডুকরে কেঁদে উঠলেন। টেবিলের শেকলগুলো এখন সাপের মতো তাকে পেঁচিয়ে ধরেছে। মিমি, সেই শিশুটি এখন সোহেল সাহেবের বুকের উপর উঠে বসল, তার ওজন যেন কয়েক টন। সোহেল সাহেবের দম বন্ধ হয়ে আসছে। বাবা, আমার খুব একা লাগে ওই লকারের ভেতর, মিমি ফিস করে বলল। চলো না, আজ আমরা দুজন একসাথে থাকবো। আবরার আঙ্কেল বলেছে ১৩ নম্বর লকারে অনেক খেলনা আছে। মিমি তার ছোট্ট হাত দিয়ে সোহেল সাহেবের গলার কাছে থাকা চামড়াটা আলতো করে স্পর্শ করল, কিন্তু স্পর্শটা আগুনের মতো উত্তপ্ত। সোহেল সাহেব দেখলেন তার গলার চামড়া কালো হয়ে পুড়ে যাচ্ছে। আবরার এখন এগিয়ে এলো সেই করাতটা নিয়ে। শুরু করা যাক সোহেল। ময়নাতদন্তের নিয়ম হলো প্রথমে বুকটা চিরে দেখতে হয় ভেতরে পচন কতটুকু। আবরার করাতটা সোহেল সাহেবের একদম ওপরে ধরল। করাতর তীক্ষ্ণ দাঁতগুলো তার চামড়া স্পর্শ করতেই একটা বীভৎস চিৎকার পুরো হাসপাতালে প্রতিধ্বনিত হলো, কিন্তু সেই চিৎকারের শব্দ করিডোর পার হয়ে বাইরে যাওয়ার আগেই দেওয়ালে আটকে যাচ্ছিল। হঠাৎ মর্গের সিলিং থেকে রক্ত ঝরতে শুরু করলো। বৃষ্টি নয়, বিশুদ্ধ গরম রক্ত। সেই রক্তে মিমি আর আবরারের অবয়বগুলো গলে যেতে শুরু করলো। না, এখনো সময় হয়নি, আবরার চিৎকার করে উঠল। সোহেল সাহেব দেখলেন মর্গটা আবার বদলে যাচ্ছে। এবার তিনি আর মর্গে নেই,
তিনি দাঁড়িয়ে আছেন একটি জনশূন্য রাস্তার মাঝখানে। কুয়াশাচ্ছন্ন রাত, দূরে একটি হেডলাইটের আলো দেখা যাচ্ছে। একটি ট্রাক প্রবল বেগে তার দিকে এগিয়ে আসছে। সোহেল সাহেব সরার চেষ্টা করলেন, কিন্তু তার পা দুটো মাটির সাথে আটকে আছে। ট্রাকটি যখন একদম কাছে চলে এলো, তিনি দেখলেন ট্রাকের ড্রাইভিং সিটে কেউ নেই। ড্রাইভারের জায়গায় বসে আছে একটি ভাঙা কঙ্কাল, যার পরনে ডাক্তার আবরারের সেই অ্যাপ্রন। ব্রুম! প্রচণ্ড এক ধাক্কায় সোহেল সাহেব ছিটকে পড়লেন, কিন্তু তিনি মাটিতে পড়লেন না। তিনি জেগে উঠলেন তার নিজের ঘরের বিছানায়। সারা শরীর ঘমে ভিজে একাকার। তিনি হাঁপাতে হাঁপাতে উঠে বসলেন, পাশে টেবিল ল্যাম্পটা জ্বালালেন। স্বপ্ন? আবার স্বপ্ন? তিনি নিজের বুক চেপে ধরলেন, কিন্তু তার বুকটা প্রচণ্ড ব্যথা করছে। তিনি আয়নার সামনে গিয়ে নিজের শার্টটা তুললেন। তার বুকের ঠিক মাঝখানে একটা সরু লাল দাগ, ঠিক যেন ময়নাতদন্তের শুরুতে স্ক্যালপেল দিয়ে আঁকা কোনো চিহ্ন। আর তার বিছানার পাশে থাকা সেই জলের গ্লাসের নিচে একটি চিরকুট রাখা। কাঁপা কাঁপা হাতে তিনি সেটা তুললেন। চিরকুটে লেখা, ময়নাতদন্ত অর্ধেক রইয়ে গেল। আগামীকাল লকার নম্বর 13-তে তোমার সাথে দেখা হবে। ইতি, মিমি। সোহেল সাহেব চিরকুটটি হাতে নিয়ে পাথরের মতো জমে গেলেন। ঘরের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। বাতাসের অক্সিজেনের বদলে তিনি এখন অনুভব করছেন সেই পরিচিত ফরমালিনের কটু গন্ধ। তার নিজের শোবার ঘরটা আর নিরাপদ নেই। সোহেল সাহেব বিছানা থেকে নামার চেষ্টা করলেন, কিন্তু অনুভব করলেন তার পা দুটো অবশ। তিনি নিজের হাতের দিকে তাকালেন। চিরকুটটা যেখানে ধরে আছেন সেখানে তার চামড়া ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে, যেন কোনো মৃত মানুষের শরীর থেকে নীল রং চুইয়ে তার জ্যান্ত শরীরে ঢুকছে। হঠাৎ ঘরের কোনায় রাখা আলমারিটা নিজে নিজেই খুলে গেল। ভেতর থেকে কোনো জামা কাপড় বেরিয়ে এলো না, বরং হুড়মুড় করে বেরিয়ে এলো শত শত সাদা ব্যান্ডেজ। সেই ব্যান্ডেজগুলো সাপের মতো মেঝে বেয়ে সোহেল সাহেবের দিকে আসতে শুরু করল। না, দূরে থাকো মিমি, মা, আমাকে ক্ষমা কর! সোহেল সাহেব চিৎকার করে উঠলেন। ব্যান্ডেজগুলো তাকে পেঁচিয়ে ধরার আগেই তিনি টলটলে করে ড্রয়িং রুমের দিকে দৌড়ালেন। তিনি চাইলেন ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে যা দেখলেন তাতে তার চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেল। ড্রয়িং রুমের মাঝখানে সোফায় বসে আছে ডাক্তার আবরার। তার সেই চেরা বুকটা থেকে তখনও কালো ধোঁয়া বেরোচ্ছে। তার পাশে বসে আছে সেই বৃদ্ধা আর নার্স সুমি। তারা যেন কোনো বিশেষ অতিথির জন্য অপেক্ষা করছে। তাদের সামনে রাখা টি টেবিলটার ওপর চায়ের কাপ নয়, রাখা আছে সোহেল সাহেবের সেই ময়নাতদন্তের ইনস্ট্রুমেন্ট বক্স। এত দেরি করলে কেন সোহেল? আবরার তার বিভৎস হাসি দিয়ে বলল, মিমি তো লকারের ভেতর খুব কান্নাকাটি করছে। ও বলছে বাবা না এলে ও ঘুমাবে না। সোহেল সাহেব পেছাতে পেছাতে সদর দরজার দিকে গেলেন। দরজাটা খুলতে গিয়ে দেখলেন সেখানে কোনো হ্যান্ডেল নেই। পুরো দরজাটা এখন দেওয়ালের সাথে মিশে গেছে। তিনি এই ঘরে বন্দী। সুমি উঠে দাঁড়ালো। তার হাতের নখগুলো এখন অস্বাভাবিক লম্বা। সে সোহেল সাহেবের দিকে এগিয়ে এলো। ডাক্তার সাহেব, স্বীকারোক্তি তো দিলেন, কিন্তু প্রায়শ্চিত্ত তো বাকি। মিমির কলিজাটা যখন আপনার ভুলে কাজ করা বন্ধ করেছিল, আপনি তো তখন নতুন একটা রিপোর্ট বানিয়েছিলেন। আজ আমরা আপনার রিপোর্টটা চেক করব। সুমি ঝাপটা দিয়ে সোহেল সাহেবকে মেঝেতে ফেলে দিল। আবরার এগিয়ে এলো সেই বড় স্ক্যালপেলটা নিয়ে। জানেন সোহেল, মৃতদের একটা জগৎ আছে, সেখানে সময় স্থির। সেখানে আমরা প্রতিদিন আমাদের মৃত্যুর মুহূর্তটাকে নতুন করে অনুভব করি। আজ থেকে আপনিও আমাদের সেই জগতের অংশ। আবরার যখন ছুরিটা সোহেল সাহেবের পেটের ওপর বসাতে গেল, ঠিক তখন মিমির সেই স্বচ্ছ অবয়বটা দেওয়াল ভেদ করে বেরিয়ে এলো। কিন্তু এবার সে একা নয়, তার হাতে একটা ছোট কাঁচের বয়াম। বয়ামের ভেতরে কিছু একটা নড়ছে। সোহেল সাহেব দেখলেন বয়ামের ভেতর তার নিজের হৃৎপিণ্ডটা ধুকপুক করছে। বাবা, এটা কি তুমি খুঁজছ? মিমি হাসতে হাসতে বলল। সোহেল সাহেব অনুভব করলেন তার বুকের ভেতরটা এখন একদম ভাগা। কোনো স্পন্দন নেই, কোনো প্রাণ নেই। তিনি বেঁচে আছেন, কিন্তু তিনি মৃত। আবরার ছুরিটা সোহেল সাহেবের হাতের শিরাটা আলতো করে কাটল। কোনো রক্ত বেরোলো না। বের হতে লাগলো সেই কুচকুচে কালো তরল। এখন তুমি তৈরি সোহেল, চলো এবার লকার নম্বর 13-র আসল দরজাটা খুলি। হঠাৎ ড্রয়িং রুমের মেঝেটা দুভাগ হয়ে ফেটে গেল। সেখান থেকে কোনো মাটি নয়, বরং বেরিয়ে এলো সেই মর্গের লকারগুলোর সারি। সোহেল সাহেবকে নিয়ে তারা সবাই সেই অতল গহ্বরের দিকে নামতে শুরু করলেন।
অন্ধকারের সেই অতল গহ্বরে যখন সোহেল সাহেব তলিয়ে যাচ্ছেন, তখন তার কানের কাছে হাজার হাজার মৃত আত্মার আর্তনাদ আছড়ে পড়ছে। আবরার, সুমি আর মিমির ছায়াগুলো তার চারপাশ ঘিরে ধরেছে। বাতাসের চাপ এতই বেড়ে গেছে যে সোহেল সাহেবের মনে হচ্ছে তার শরীরের হাড়গুলো বালির মতো গুঁড়ো হয়ে যাচ্ছে। সোহেল সাহেব নিজেকে আবিষ্কার করলেন আবার সেই পরিচিত মর্গের টেবিলে। কিন্তু এবার মর্গটার আগের মতো নেই। চারপাশের দেয়ালগুলো থেকে মানুষের পচা চামড়া ঝুলে পড়ছে, আর সিলিং থেকে টপ টপ করে কালো রক্ত ঝরছে। আবরার তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে সেই রক্তমাখা স্ক্যালপেল। সোহেল, জানি সেই জগতের নিয়ম কি? আবরার তার বিভৎস মুখটা সোহেলের কানের কাছে নিয়ে এলো। এখানে কোনো শেষ নেই। তুই প্রতিদিন সকালে ভাববি তুই বেঁচে গেছিস, কিন্তু প্রতি রাতে তোকে এই টেবিলে ফিরতেই হবে। তোর ময়না তদন্ত কখনো শেষ হবে না। সোহেল সাহেব দেখলেন মিমি তার সেই হৃৎপিণ্ড ভর্তি বয়ামটা নিয়ে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। মিমির চোখে এখন আর সেই মায়া নেই, সেখানে কেবল এক অনন্ত শূন্যতা। বাবা, আমার বুকটা যেমন খালি করেছিলে, তোমারটা কি খালি থাকবে না? মিমি বয়াম থেকে হৃৎপিণ্ডটা বের করে আনল। ঠিক সেই মুহূর্তে সোহেল সাহেব দেখতে পেলেন মর্গের 13 নম্বর লকারটি আবার ধীরে ধীরে খুলছে। কিন্তু এবার লকারের ভেতর থেকে কোনো কালো তরল নয়, বরং এক উজ্জ্বল সাদা আলো বেরিয়ে আসছে। সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে আছে ডক্টর আবরারের সেই আদিম সত্তা, যে খুনি ছিল না, যে কেবল একজন ডাক্তার ছিল। সেই শুভ্র অবয়বটি সোহেলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। সোহেল, সত্যটা এখনো পুরোপুরি বলা হয়নি। তুই একা দোষী নোস। সেই রাতে রহিমের সাথে যখন আমার ধস্তাধস্তি হচ্ছিল, তখন তুই দরজার বাইরে দাঁড়িয়ে সব দেখেও পুলিশকে জানাসনি। তুই তোর নিজের বন্ধুকে মরতে দিয়েছিলি কেবল নিজের স্বার্থে। সোহেল সাহেবের মাথায় যেন বাজ পড়ল। হ্যাঁ, এটাই ছিল সেই চাপা পড়া সত্য। আবরার যখন রহিমকে মারছিল, সোহেল সব দেখেও পালিয়ে গিয়েছিল। আমি ভয় পেয়েছিলাম আবরার। আমি লকার নম্বর 13 রহস্য জানতাম না। হঠাৎ পুরো মর্গটা কাঁপতে শুরু করলো। মিমির হাতের হৃৎপিণ্ডটা আগুনের মতো জ্বলে উঠল। আবরার আর সুমির ছায়াগুলো সেই আগুনে পুড়ে ছাই হতে লাগলো। সোহেল সাহেব অনুভব করলেন তার শরীরের বাঁধনগুলো ছিঁড়ে যাচ্ছে। বাবা, মুক্তি পেতে হলে তোমাকে এখানেই থাকতে হবে। এই মর্গটা এখন তোমার আর আবরার আঙ্কেলের প্রায়শ্চিত্তের ঘর। লকার নম্বর 13 এবার সোহেল সাহেবকে ভেতরের দিকে টেনে নিতে লাগলো। সোহেল সাহেব আর বাধা দিলেন না। তিনি বুঝে গেছেন এই চক্র থেকে তার মুক্তি নেই। তিনি যখন লকারের সেই কুঠুরিতে ঢুকে পড়লেন, দেখলেন সেখানে আবরার আগে থেকেই বসে আছে। দুজনের চোখই এখন সেই মরা মানুষের মতো সাদা। বাইরে থেকে লকারের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ঠাস। পরদিন সকালে হাসপাতালের নতুন অ্যাসিস্ট্যান্ট মর্গে ঢুকে অবাক হয়ে দেখল 13 নম্বর লকারটা থেকে অদ্ভুত একরকমের সুগন্ধ আসছে। সে লকারটা খুলল। ভেতরে কোনো লাশ নেই, কিন্তু লকারের ভেতরের স্টিলে খোদাই করা দুটো নাম, ডক্টর আবরার ও ডক্টর সোহেল। আর টেবিলের ওপর রাখা ময়না তদন্তের ফাইলে নতুন একটি নাম লেখা হয়েছে, পরবর্তী শিকারের নাম।